স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত রয়েছেন সিনিয়র জার্নালিস্ট সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং আমার সাথে আরো যুক্ত রয়েছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি। আমরা আজকের অতিথিদের সঙ্গে আলোচনা করব, তবে তার আগে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে কিছুটা জানিয়ে আসতে চাই। প্রথমেই থাকছে শেয়ার বাজারের খবর। শেয়ার বাজার আজ সারাদিন ছিল ভয়াবহ অস্থির। দিনের শুরুতে শেয়ার বাজারে ধস, তারপর দ্রুত ঘুরে দাঁড়ানো, আবার পতন। এই দোলাচলে বিনিয়োগকারীদের দিশেহারা করে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি সংক্রান্ত অনিশ্চয়তা। বাজার সংশ্লিষ্টদের আশঙ্কা, ট্রাম্পের কঠোর শুল্ক নীতি বিশ্ব অর্থনীতির গতি রোধ করতে পারে। এই অবস্থায় আবার গুজব ছড়ায় ট্রাম্প প্রশাসন হয়তো শুল্ক স্থগিতের ঘোষণা দিতে পারেন। ডাও জোন্স সূচক প্রায় 900 পয়েন্ট বেড়ে যায়, কিন্তু সেই আশা মিথ্যা প্রমাণিত হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান শুল্ক স্থগিতের কোনো সিদ্ধান্তই হয়নি, এটি স্রেফ একটি গুজব। এরপর আবারও বাজারে পতন শুরু হয়। ওয়েলথ ম্যানেজমেন্টের চিফ মার্কেট স্ট্র্যাটেজিস্ট আর্চ হোগান বলেছেন, বাজার এখন খুবই সংবেদনশীল পরিস্থিতিতে রয়েছে। এতটাই সংবেদনশীল অবস্থা যে বিনিয়োগকারীরা এতটাই হতাশ, সামান্য গুজবেও তারা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এরই মধ্যে ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছেন, চীন যদি পাল্টা শুল্ক না কমায় তবে বুধবার থেকে আমেরিকা অতিরিক্ত 50% শুল্ক আরোপ করবেন। জেপি মর্গানের সিইও জেমি ডায়মন্ড সতর্ক করে বলেছেন, এই শুল্ক নীতির কারণে পণ্যের দাম বাড়বে, ব্যবসায়িক খরচ বাড়বে এবং শেষমেশ তা প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে। এতে মন্দা সৃষ্টি হতে পারে। এদিকে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠককে ঘিরে কূটনৈতিক উত্তেজনা আজও কিছুটা বেড়েছে। বৈঠকের ঠিক আগে হোয়াইট হাউস হঠাৎ করেই নির্ধারিত যৌথ যে সংবাদ সম্মেলন সেটি বাতিল করে। কোন রকম ব্যাখ্যা ছাড়াই এই সংবাদ সম্মেলন বাতিল করা হয়। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। শনিবার থেকে আলোচনা শুরু হয়েছে বলে জানান তিনি। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট আরো বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি। যদি এই আলোচনা ভালো না চলে তবে ইরান বড় বিপদের মধ্যে পড়বে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। যদিও আলোচনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি এবং অনেকাংশে যেটুকু প্রকাশ হয়েছে সেটিও অস্পষ্ট, তবে কিছুটা ইঙ্গিত মিলেছে যে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞাকে ঘিরেই আসলে এই আলোচনায় গাজা পরিস্থিতির উন্নতি কতটুকু হতে পারে সেই বিষয়টিও কিন্তু এখনো অস্পষ্ট। আজকে আমরা পর্যালোচনা করার চেষ্টা করব সেই বিষয়টি। এছাড়া বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব। আলোচনায় থাকছে চলতি মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ সফরে যাচ্ছেন আমেরিকার পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা আলাদা আলাদা ভাবে যাবেন এবং আলাদা দুটি দলের প্রতিনিধি করবেন। এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানাবিধ দিক আলোচনায় আসবে। 15 এপ্রিল 4 দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স এর নিকোল শুলেকের এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ইস্ট এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্স এর অ্যান্ড্রু হেরাপ, তিনি যাবেন পরদিন। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফর সঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত আমেরিকান যে রাষ্ট্রদূত রয়েছেন সুসার স্টিফেনসন, তারও যোগ দেওয়ার কথা রয়েছে। এবং জানিয়ে রাখি যে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে আমেরিকার উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের প্রথম একটি দ্বিপাক্ষিক বৈঠকে কিংবা আলোচনা, যাই বলি না কেন, এই বিষয়গুলোই আমাদের আলোচনায় থাকবে। আমরা আলোচনা শুরু করব, তবে আলোচনার অনুষ্ঠানের শুরুতেই আমরা বলছিলাম শেয়ার বাজারে পতন কিংবা ট্রাম্পের যে শুল্ক নীতি সেটির একটি প্রভাব কিন্তু দেশের বাজারগুলোতে পড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যে পড়েছে, প্যাকেটজাত খাবার থেকে শুরু করে নানাবিধ খাবারের দাম বেড়ে গেছে। নিম্ন আয়ের কিংবা মধ্য আয়ের যারা ক্রেতা রয়েছেন তাদের কিন্তু নাভিশ্বাস উঠে গেছে। এবং আমাদের সহকর্মী শরীফুল ইসলাম, তিনি নিউ ইয়র্কের বেশ কিছু বাজারে ঘুরেছেন, তিনি ক্রেতাদের সঙ্গে কথা বলেছেন, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছেন, পণ্যের দাম নিয়ে যাচাই বাছাই করেছেন। আমরা তার একটি বিশেষ প্রতিবেদন দেখে আসি।
এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটায় হিমশিম খাচ্ছে দেশের নিম্ন মধ্য ও সীমিত আয়ের সাধারণ মানুষ। তার উপর এসব পণ্যের আমদানির উপর বসানো হয়েছে উচ্চ হারে শুল্ক। বর্তমান বাজারে যেসব পণ্য আছে সেগুলো শুল্ক বাড়ানোর আগে আমদানি করা হলেও দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা, যার ফলে প্রত্যেকটি পণ্যের দাম বেড়েছে আগের চেয়ে বেশি। বাড়া শুরু করে দিয়েছে, কিছু কিছু বাড়া শুরু হয়ে গেছে, আর যখন পুরোপুরি আরো হবে তো আরো বাড়ার সম্ভাবনা আছে। Definitely it will impact our daily lives, and the problem that we are going to face is price and price gouging. আগে 10টা কিনলে এখন একটা কিনতে হয়, সপ্তাহের জন্য একটা কিনতে হয়, অনেক হিসাব করে খরচ করতে হয়। হয়তো নেক্সট টাইমে বাড়লে কিনাও হবে না। $100 দিয়ে আমি যেমন ধরেন অনেক বাজার করছি আগে 2 হাতে, কিন্তু এখন $100 দিয়ে তেমন একটা কিছু পাওয়া যায় না। সবচেয়ে বেশি দাম বাড়ছে আমদানিকৃত প্যাকেটজাত খাবারের। মশলা, চিপস, হিমায়িত খাবার, মাছ সহ শিশু খাদ্যেরও দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে বাজারে। ক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিয়ে বাড়েনি উপার্জন, ফলে কেনাকাটায় কাটছাট করতে হচ্ছে। এতে করে আমার ব্যয়টা বেড়ে যাবে, ইনকামের সাথে আমার যে ব্যয়ের যে তারতম্যটা এটা অনেকটা কঠিন হয়ে যাবে এটাকে ম্যানেজ করা। শুল্ক বেড়ে যাওয়ার কারণে আমাদের দৈনন্দিন জীবনে একটা বিরাট ধরনের এফেক্ট পড়তেছে। বাচ্চাদের জন্য ডিম, দুধ এগুলো একদম কন্টিনিউ লাগে, তো এগুলো তো সবাই তো আর করতে পারে না, প্রতিদিন এগুলো ম্যানেজ করতে পারে না। শুল্কের উচ্চ হারে শুধু গ্রোসারি শপই নয়, রেস্টুরেন্টগুলোতেও নেতিবাচক প্রভাব পড়ছে। যে জিনিসটা আমরা মনে করেন $2 কিন্তু আমরা কাস্টমারদের কাছে $3 সেল করতে পারতাম, এখন সেই জিনিসগুলো প্রতিটার উপর আমাদের $1 করে বেড়ে গেছে। এবং এই বেড়ে যাওয়ার কারণে কাস্টমার আগে যে পরিমাণ খরচ করতো, আগে যে পরিমাণ বাজার করতো কিংবা খানা খাইতো এখানে আমাদের এখানে এসে, এখন সেগুলো তারা করতে পারছে না, তারা সীমিত আকারে জিনিসটা করার চেষ্টা করছে। যেসব বিক্রেতার হাতে আগে থেকে পণ্য মজুত করা আছে তাদের অনেকে আগের দামের কাছাকাছি দামে বিক্রি করার চেষ্টা করলেও সামনের দিনগুলোতে বেশি দামে এসব পণ্য কিনতে হবে বলে ক্রেতাদের সতর্ক করে দিচ্ছেন। অ্যাভোকাডো আগের যে কিনা পড়তো ওখান থেকে এখন $10 $15 বেশি। ফ্রোজেন যত আইটেম আছে সব কিছুর দাম বেড়ে গেছে অলরেডি। যে জিনিসগুলো আগে আমরা $15 বিক্রি করতাম ওটা এখন $18 $20 বিক্রি করতে হচ্ছে। সরকার যদি জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলে সেক্ষেত্রে দেখা যাবে আমরা চেষ্টা করেও কমে রাখতে পারবো না, তো এটা ইম্প্যাক্ট আসলে আলটিমেটলি সবার উপর পড়বে। দেশীয় পণ্যের উৎপাদন বাড়াতেই আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে সরকার। যতদিন এসব পণ্য উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন না করছে ততদিন বাড়তি দামেই ক্রেতাদের পণ্য কিনতে হবে বলে মনে করছেন বিক্রেতারা। সাম্প্রতিক বছরগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং আমদানিকৃত পণ্যের দাম এমনিতেই বেশি। তার উপর সরকার ঘোষিত নতুন ট্যারিফ নীতির কারণে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যাবে আরো বহুগুণ, যার প্রভাব ইতোমধ্যে বাজারে পড়তে শুরু করেছে। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। আমাদের সহকর্মী শরীফুল ইসলামের প্রতিবেদনটি আমি দেখছিলাম। আমাদের দুজন আলোচক আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা আলোচনায় যাব। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। একদম শেয়ার বাজারে অস্থিরতা বড় পর্যায় থেকে একদম আমরা যদি তৃণমূলে আসি, মাঠ পর্যায়েও অস্থিরতা। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন। একজন ক্রেতা বলছিলেন আগে যেখানে তিনি 10টি কিনতেন এখন তাকে একটি কিনতে হচ্ছে, অনেক হিসেব করে চলতে হচ্ছে। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের আসলে এমনই অবস্থা যে সাধারণ মানুষের আসলে নাভিশ্বাস উঠে গেছে। ট্রাম্পের সাথে বিভিন্ন দেশ আলোচনার চেষ্টা করছে, আমরা শুরু থেকেই দেখছি। কিছু দেশ প্রতিশোধ হিসেবে হয়তোবা পাল্টা শুল্ক আরোপ করছে। অনেক বন্ধু আমাদের শত্রু হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী বলেছেন আমেরিকার সাথে কানাডার সম্পর্ক শেষ। নানাবিধ জটিলতা কিন্তু চলছে, কিন্তু ট্রাম্পকে থামানো যাচ্ছে না। উল্টো তিনি কিন্তু আজকে চীনকেও হুমকি দিয়েছেন। পরিস্থিতি আসলে জটিলই হচ্ছে, আমরা যা দেখছি। বিভিন্ন অর্থনীতিবিদরাও সেটি বলছেন। উত্তরণের কোনো সম্ভাবনা কি দেখেন? উত্তরণের সম্ভাবনা আগে যেটা আপনি সামারাইজ করেছেন চমৎকার ভাবে, সবকিছু বিস্তারিত বিভিন্ন দিক ব্যাখ্যা করেছেন। পরিস্থিতি জটিল, এটাই আসল কথা। কিন্তু পরিস্থিতিকে একেবারে ভয়ঙ্কর, এটা উত্তরণের ঊর্ধ্বে, এটা আমি মনে করি না। এটা অনেকগুলো কারণ। ট্রাম্পের অ্যাপারেন্টলি মনে হবে যে মানে যে কিরকম যেন অগোছালো তিনি ব্যবস্থা নিয়েছেন, ঠিক হচ্ছে না ইত্যাদি, সেটা অনেকাংশ সত্য কথা। কিন্তু এট দি সেম টাইম যুক্তরাষ্ট্রে অনেক দেশ রপ্তানি করেছে, যুক্তরাষ্ট্রে তাদেরকে তাদের উপরে কম হারে শুল্ক আরোপ করেছে, যুক্তরাষ্ট্রের উপরে তারা বেশি শুল্ক আরোপ করেছে, যুক্তরাষ্ট্র থেকে তারা পণ্য কম কিনেছে, যুক্তরাষ্ট্রে বেশি পণ্য বিক্রি করেছে। এটা পৃথিবীর 1 নম্বর অর্থনীতি, এটার বাজার বিপুল। এই বাজার সুবিধা নিয়ে অনেকে
অনেকে মানে সমৃদ্ধ হয়েছে। এখন তিনি একটা রক্ষণশীল মনোভাব নিয়েছেন, সেটা হচ্ছে তার দেশকে তিনি এই ঘাটতি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ঘাটতির ভিতরে চলছে দীর্ঘদিন থেকে, এবং ঘাটতি পূরণের জন্য প্রতি বছর কয়েকবার করে মানে কংগ্রেসে বেশ ঝামেলা হয়, বাজেট নিয়ে মানে দর কষাকষি হয়, সরকারের কর নেয়ার, অতিরিক্ত কর নেয়ার জন্য সরকারকে আবার মানে স্যাংশন নিতে হয় কংগ্রেস থেকে, এই সমস্ত টানাপোড়েন আছে। তো এই ডেফিসিট, এই যে ঘাটতি যুক্তরাষ্ট্রের জন্য একটা বিরাট, যুক্তরাষ্ট্র অর্থনীতি চীনের থেকে বড়, চীন 2 নম্বর অর্থনীতি, অথচ যুক্তরাষ্ট্রের যেখানে ঘাটতি সেখানে চীনের কয়েক ট্রিলিয়ন ডলার, সম্ভবত $3.5 ট্রিলিয়ন ওদের রিজার্ভে আছে, এবং তারা বিভিন্ন দেশে অনেক ঋণও দিয়ে রেখেছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রেরও বিভিন্ন দেশে ঋণ ইত্যাদি আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ঘাটতি জনগণের কাছে, বিদেশের কাছে প্রচুর ঋণ আছে। এইটা তার একটা মানে সুরাহা করার উদ্দেশ্যে এইটা একটা প্রধান কারণ তিনি একটা বলছেন। আর প্রেসিডেন্ট আমার একটা বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের থেকে অন্যায় সুবিধা নিয়েছে, এখন যে শুল্ক তিনি অতিরিক্ত আরোপ করছেন তার ফলে তার বক্তব্য $70 বিলিয়ন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত রাজস্ব আয় হবে এবং এটা ঘাটতি পূরণে হেল্প করবে। কিন্তু এখানে একটা অন্য দিক আছে, সেটা হচ্ছে আগের বার যখন তিনি ক্ষমতা এসেছিলেন, এরপরে যখন খালিকুজ্জামান সাহেব আসবেন তিনি হয়তো ফিগার গুলো আরো বেটার করে বলবেন, সম্ভবত $1 থেকে $1.5 ট্রিলিয়ন ট্যাক্স রেয়াত দিয়েছিলেন 10 বছরের জন্য, এবং ট্যাক্স রেয়াতের বেশিরভাগ পেয়েছিলেন ধনীরা, কর্পোরেশন, বড় এরা পেয়েছিলেন। এইবারে সেটা সম্ভবত 10 বছর সেটা রেস্টোর করে সেটার পরিমাণ $3.5 ট্রিলিয়ন বা $3 ট্রিলিয়ন করার একটা প্ল্যান হচ্ছে। তো এইটা যদি হয় এই কর রেয়াত কিছু যে দরিদ্ররা পাবে না তা পাবে, সামান্য কিছু পাবে, নিম্ন মধ্যবিত্তরা হয়তো কিছু পাবে, বেশিরভাগ কিন্তু কর্পোরেশন এবং ধনীরা পাবে। এই কর রেয়াতের ওই ঘাটতি পূরণের জন্য বিদেশ থেকে অতিরিক্ত শুল্কের কারণে যে টাকা আসবে সেটা সম্ভবত চলে যাবে, এমনকি সেটাতে এনাফ নাও হতে পারে। ফলে এই কথার ভিতরে একটা শুভঙ্কর ফাঁকি আছে। তারপরে বলা চলে, আমার মনে হয় তিনি আন্তর্জাতিক যেমন ন্যাটোর থেকে সমর্থন অনেকাংশে কমিয়ে আনছেন, ন্যাটোর দেশগুলোকে বলছেন তোমাদের প্রতিরক্ষা খাতে তোমাদের বাজেট বাড়াও, তোমাদেরকে কেন আমরা রক্ষা করতে হবে। সাউথ কোরিয়াকে তা বলছেন, জাপানকে বলছেন তোমাদের জন্য আমাদের যে সৈন্য বাহিনী, আমাদের অস্ত্র রাখছি, খরচা পুরোপুরি তোমরা বহন করতে হবে, এইসব কথা বলছেন। আমার মনে হয় সারা পৃথিবীতে একটা তোলপাড় শুরু হয়ে গেছে বলা একদিকে সংগত, কিন্তু আমার মনে হয় একটা পুনর্বিন্যাস হচ্ছে ক্ষমতার, এবং মাঝে মধ্যে সবকিছুকে নেগেটিভ দিক থেকে না নিয়ে আমার মনে হয় এই পুনর্বিন্যাসের মানে অন্তত একটা দিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরে যে ভয়ঙ্কর চাপ, সেই দিক থেকে তার পুনর্বিন্যাস সম্ভবত তার পরবর্তী আমলে যে তিনি যদি পরবর্তী আরো 4 বছর ক্ষমতা থাকার কোনো উপায় বের করতে না পারেন, তাহলে তার পরবর্তী আমলে যে এই পুনর্বিন্যাস অনেকটা আরো শোধন করা হবে, আরো সহনীয় করা হবে। কিন্তু এই 4 বছরে, কয়েক বছরে হয়তো ভালোর দিকে নেওয়ার ক্ষেত্রে একটা উদ্যোগ হবে, এই একটা কথা। অপরদিকে তিনি যে কড়া কথা, বিপুল পরিমাণে হিউজ পরিমাণে ট্যাক্সের কথা বলছেন, অলরেডি আজকে তিনি বলেছেন অনেক দেশ তা যুক্তরাষ্ট্রের সাথে কথাবার্তা বলা শুরু করেছে, এবং এই কথাবার্তা ফলে আলাপ আলোচনার মাধ্যমে অনেক দেশের শুল্ক তিনি হ্রাস করতেও পারেন। এই যেমন বাংলাদেশের ক্ষেত্রে 37% শুল্ক করা হয়েছে, ক্যাম্বোডিয়ার ভিয়েতনামের ক্ষেত্রে সম্ভবত 45-46% করা হয়েছে, কিন্তু ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি $137 বিলিয়ন পণ্য, বাংলাদেশ থেকে মাত্র $8.4 বিলিয়ন পণ্য। তো ফলে এইটা নিয়ে আমাদের যাই হোক, তো বাংলাদেশ এটা নিয়ে খুব উদ্বিগ্ন। আমার ধারণা বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার কাছে চিঠি দিয়েছেন, আলাপ আলোচনার মাধ্যমে তিনি 3 মাসের সময় চেয়েছেন। এটা কি হয় আমি জানি না, কিন্তু বাংলাদেশ কেবল না, পৃথিবীর যে সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত তাদের অনেকে আলাপ আলোচনার জন্য এই দেশে আসছে, যোগাযোগ করছে, ডেলিগেশন পাঠাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন বেশি চড়া কথাবার্তা না বলে
তারা একটা মানে কথাবার্তা মানে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে। তাদের শুল্ক মানে অনেকাংশে তুলে দেবে বলছে যদি যুক্তরাষ্ট্র সেরকম করে, এটা বলছে। সবচেয়ে কড়া কথা কানাডা বলেছে, এবং যেটা বলছেন চীন অলরেডি 34% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, যেটা ট্রাম্প করেছেন তাদের উপরে। এখন ট্রাম্প বলেছেন ওই 34% তারা উইথড্র না করলে তিনি আরো 50% আরোপ করবেন তাদের উপর অতিরিক্ত কয়েকদিনের মধ্যেই। চীন এটাতে ভড়কে গিয়ে ওটার থেকে সরে যাবে মনে হচ্ছে না। ফলে চীনের সাথে একটা যুদ্ধংদেহী অবস্থা থাকবে, কিন্তু জাপান, সাউথ কোরিয়া, ভারত, অন্যান্য দেশের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমার ধারণা আলাপ আলোচনার মাধ্যমে মানে পরিস্থিতি অনেকটা এই শুল্কের যে হার অ্যানাউন্স করা হয়েছে এটার থেকে একদম বাদ দিয়ে দেবেন তা না, অনেক কমিয়ে দেবেন তা না, কিন্তু সুসহ পরিমাণ করবেন বলে ধারণা। তা না হলে সারা পৃথিবীর অর্থনীতিতে বিপর্যয় যে আশঙ্কা করা হচ্ছে সেভাবেই চলবে। আমার ধারণা ট্রাম্প সেটার থেকে সরে আসবেন। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার পর্যালোচনা শুনছিলাম। আমি একটু প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান একটু আপনার কাছে আসবো। এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, কিন্তু রিপাবলিকান থেকে শুরু করে অনেক কিছু মানুষ কিন্তু বলছেন যে এখন অস্থিরতা তৈরি হলেও আসলে দীর্ঘমেয়াদে এটি আমেরিকার অর্থনীতির জন্য ভালো। আমরা যদি নিক্সন শকের কথা যদি মনে করি 1971-এ, নিক্সনের সেই সিদ্ধান্তের পরে যেভাবে অর্থনীতিতে অস্থিরতা তৈরি হলো, সবকিছুর দাম বেড়ে গেল এবং এমন একটা পরিস্থিতি তৈরি হলো মনে হচ্ছিল যে সবকিছু অনেক অস্থিরতার মধ্যে দিয়ে যাবে, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটাই আমেরিকার অর্থনীতির জন্য একটা বড় ইতিবাচক ভূমিকা রেখেছিল। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের পদক্ষেপে কি সেই ধরনের কোনো ইতিবাচক জায়গা কি আপনিও দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটা হচ্ছে নিক্সনের আমলের যে অর্থনীতি অথবা লেনদেনের যে ধরন ধারণ ছিল পৃথিবীতে, সেটা থেকে আমরা অনেকটা দূর সরে এসেছি। নিক্সনের আমলের অর্থনীতি যখন ছিল তখন আমেরিকা অনেকটা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি ছিল, তারা নিজেরা অনেক কিছুই মানে প্রস্তুত করত, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সেখানে কিন্তু এই অবস্থাটা অনেকটা নেই। তবে যে মোহাম্মদুল্লাহ ভাই যেটা বলছিলেন যে অনেকগুলো ট্যারিফ যে তিনি ঢালাওভাবে দিয়েছেন, সেটা অনেকগুলো দিয়েছেন তিনি হচ্ছে নেগোসিয়েশন টুল হিসাবে। হয়তো তিনি অন্য দেশগুলিকে, যেটাকে ইংলিশে বলে হাতে মোচড় দিয়ে এক ধরনের বাগে আনার চেষ্টা করবেন, এক ধরনের নেগোসিয়েটিং টুলে তাদেরকে নেগোসিয়েশন টেবিলে আনার চেষ্টা করবেন, এটা হতে পারে। তবে প্রথমত যে কয়েকটা দেশের সাথে এই যে ট্রেডের যে ওয়ার আর কি, সেটা সবচেয়ে আমাদের জন্য, আমেরিকানদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সেটা হচ্ছে চীন আর হচ্ছে কানাডা মূলত, এবং মেক্সিকো টু এন এক্সটেন্ট। কেন সেটা আমি বলছি, কারণ চীনের সাথে আমেরিকার ডেফিসিট সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে যে চীন কিন্তু পৃথিবীর জন্য একটা ম্যানুফ্যাকচারিং হাউস, শুধু আমেরিকার জন্য না। অর্থাৎ আমরা যখন দোকানপাটে যাই তখন এমন কোনো প্রায় জিনিস নেই যে আপনার ফার্মাসিউটিক্যালস, কাপড় চোপড়, স্পোর্টস সামগ্রী, এটা থেকে শুরু করে সবকিছুই মেড ইন চায়না। তারপরে যদি ইন্ডাস্ট্রির দিকে আমরা তাকাই, যেটা একটু আগে আমি বললাম যে ইন্ডাস্ট্রিয়াল ইয়েগুলো তো বর্তমানে আমেরিকাতে তেমন আর হয় না ম্যানুফ্যাকচারিং, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং যেগুলো আমেরিকাতে হয়, যেমন আমরা এখনো গাড়ি বানাই, অনেকগুলো ইলেকট্রনিক্স এই দেশে বানানো হয়, এগুলির জন্য যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস। কিছু কিছু মিনারেলস আছে যেমন নিকল, কোবল্ট, তারপর এরকম কিছু রেয়ার আর্থ এলিমেন্ট আছে, যেগুলো বাদ দিয়ে কোনো ধরনের ইলেকট্রনিক্স, আপনার ল্যাপটপ থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, তারপর নিউক্লিয়ার রিঅ্যাক্টর, কোনো কিছুই বানানো সম্ভব হয় না। সেইগুলির জন্য আমরা চীনের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। শুধু ইউএস না, সারা পৃথিবী ক্রিটিক্যাল মিনারেলের জন্য চীনের উপর নির্ভরশীল। তাহলে যেটা বলতে চাচ্ছি যে চীনের সাথে যে ঘাটতিটা, এটা কিন্তু এটার একটা কারণও আছে। কারণ হচ্ছে আমরা যে চীন থেকে যে কম দামে জিনিসগুলি আনতে পারি, এরকম দামে তো আর ইউএসএ তে এগুলি প্রডিউস করা সম্ভব না। প্লাস হচ্ছে আমাদের যে যতগুলি ইন্ডাস্ট্রি ছিল আমেরিকাতে, সেগুলি অলরেডি আউটসোর্সিং হয়ে গিয়েছে। তাহলে চীনের সাথে যদি আমরা একটু এসব যে যুদ্ধে লিপ্ত হই, তাহলে অন্তত চীনের সাথে লিপ্ত হলে আমার দৃষ্টিতে আমেরিকার জন্যই বড় ক্ষতি হবে। যেভাবে ধরা হচ্ছে যে চীনের সাথে আমাদের ডেফিসিটটা বড়। কেন বড়? কারণ চীন তো আমেরিকার কাছ থেকে কেনার মতো এমন কিছু সামগ্রী তারা পায় না,
কিছু সামগ্রী অবশ্যই তারা কিনে। এর প্রধানগুলো হচ্ছে যেগুলি হচ্ছে আপনার এই যে এগ্রিকালচারাল প্রোডাক্ট, হ্যাঁ, এগ্রিকালচারাল প্রোডাক্ট, কৃষি পণ্য। এর বাইরে গিয়ে কিছু কিছু হচ্ছে আপনার মিট টিট, যে মাংস টাংস, এগুলি আমেরিকা থেকে কিনেছি। কিন্তু চীন তো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটা ওয়্যার হাউস। এই জন্য এখন যদি আমরা যদি চীনের থেকে নিত্য পণ্য কেনা বাদ দিয়ে দেই, তাহলে যেটা ঘটবে, এটা আমেরিকার যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেটুকুই রয়ে গেছে এটা ধসে যাবে টোটালি। হ্যাঁ, কিন্তু চীন ততটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ চীনের এই জিনিসগুলো পৃথিবীতে সাপ্লাই দেওয়ার জন্য অনেক দেশ পৃথিবীতে বসে আছে চীনের জিনিস কেনার জন্য। আর সেকেন্ডলি আমরা এফেক্টেড হব কানাডার সাথে, যদি আমাদের যে যে ট্রেড যে ডিফারেন্সটা। 2 নম্বর দেশ হচ্ছে মেক্সিকো, 3 নম্বর হচ্ছে কানাডা, অর্থাৎ যে ডেফিসিটের দিক থেকে। এখন কানাডার সাথে যদি আমাদের এই যুদ্ধটা চলে, এই যে ট্রেড ওয়ার, তাহলে কেন ইউএসএ ক্ষতিগ্রস্ত হবে এটা বলি। এটার কারণ হচ্ছে কানাডার থেকে আমরা মূলত ক্রুড অয়েল নিয়ে আসি, এবং হচ্ছে লাম্বার, যে বাড়িঘর বানানোর জন্য যে কাঠ। অর্থাৎ চীন এবং কানাডা, এই দুটো দেশ থেকে যেসব জিনিস ইউএসএ তে আসে, এগুলি আমাদের অনেক বেশি প্রয়োজন। এগুলি বাদ দিয়ে আমরা টিকতে পারবো না। আমরা যেসব জিনিস চীন কিংবা কানাডাতে পাঠাই, সেগুলি বাদ দিয়ে ওরা চলতে পারবে। কারণ কানাডা অলরেডি বলে দিয়েছে যে তোমরা যদি আমাদের ক্রুড অয়েল তোমরা করো, শুল্ক আরোপ করো, আমরা ক্রুড অয়েল তোমাদেরকে বিক্রি করব না। আমাদের অনেক জায়গা আছে ক্রুড অয়েল বিক্রি করার, ইনক্লুডিং চায়নাও কানাডা থেকে কিনবে। একইভাবে যে চীনের যে মার্কেট, সেটা সারা পৃথিবীর, ইউরোপ, তারপর কানাডা, ওরা অনেকেই বসে আছে এটাকে চীন থেকে জিনিসপত্র কেনার জন্য। অর্থাৎ এই যে যুদ্ধটা যে হচ্ছে, সেখানে গিয়ে চীন এবং কানাডার সাথে যুদ্ধটা, সেখানে আমরা হেরে যাব। আর অন্যান্য দেশ যেগুলো আছে, অনেক দেশ পৃথিবীতে 100 দেশের মতো তো ট্যারিফ তারা নির্ধারণ করেছে, সেগুলোতে দেখেন এখন বাংলাদেশের সাথে আমাদের ট্যারিফের যে ডিফারেন্স, বাংলাদেশ থেকে ইউএসএ তে $8 বিলিয়ন জিনিস আসে, এর ম্যাক্সিমাম গুলি হচ্ছে কাপড় চোপড়, $7 বিলিয়ন। এখন এই কাপড় চোপড় গুলি বাংলাদেশ থেকে যেই দামে আমরা কিনতে পারি ইউএসএ তে বসে, সেই দামে তো অন্য দেশ থেকে কিনতে পারবেন। আর বাংলাদেশে ইউএস থেকে পাঠায় মাত্র $2 বিলিয়ন জিনিস। তো এখন বাংলাদেশ থেকে জিনিস কিনে ইউএসএ, মানে বাংলাদেশ তো ইউএস থেকে জিনিস কিনে গিয়ে লাভ করতে পারবে না, এত দাম বেশি আর কি জিনিসগুলোর। তো সুতরাং আপনি যদি 1 for 1, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে জিনিসটা দেখছে, আমি তোমার কাছ থেকে 10 টাকার জিনিস কিনলে তুমি আমার কাছ থেকে 10 টাকার জিনিস কিনতে হবে, এটা খুব যুক্তিপূর্ণ কথা না। কারণ হচ্ছে ইউএস থেকে কেনার মতো এমন কোনো জিনিস অনেক দেশের জন্যই নেই। আবার ইউএসএ অন্যান্য দেশ থেকে না কিনলে আমরা চলতেই পারবো না। সুতরাং আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট দেন অন্য দেশ আমাদের উপর ডিপেন্ডেন্ট। আর যে ট্যারিফটা বাড়ানোর ফলে যেটা হয়, সেই জিনিসের দামগুলি কিন্তু আমরা যারা কনজিউমার, তাদের উপর দিয়েই যাবে। যে ইয়েল যে কনজিউমার ল্যাবরেটরি একটা আছে, ইয়েল ইউনিভার্সিটির, তারা গতকালই তারা হিসাব নিকাশ করে দেখিয়েছে যে ট্যারিফ আরোপ করার জন্য যুক্তরাষ্ট্রের এভারেজ ফ্যামিলি, আপনার আমার মতো ফ্যামিলি এভারেজে বছরে $3300 বেশি খরচ করতে হবে, এবং $3300 আমাদের পকেট থেকে আসবে। কিন্তু এর মানে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আমাদের পকেট থেকে আসবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে এই যে ট্যারিফের উপর যে যুদ্ধটা চালাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প, কোনো ছোটখাটো দেশের ক্ষেত্রে ওরা তাদেরকে হয়তো বাধ্য করতে পারবে কিছু জিনিস আমেরিকার কাছে কেনার জন্য, কিন্তু চায়না কিংবা কানাডা, এসব বড় দেশ যার, তাদেরকে ডোনাল্ড ট্রাম্প বাধ্যতা করতে পারবেই না আমাদের জিনিস বেশি কেনার জন্য। বরং আমরা এমনটাই বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে যে ক্রিটিক্যাল মিনারেল, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, কাপড় চোপড়, এগুলির ব্যাপারে আমেরিকার নিত্য পণ্যের দাম অনেক অনেক বেড়ে যাবে। সুতরাং আমার দৃষ্টিতে মোহাম্মদুল্লাহ ভাই অনেক বেশি অপটিমিস্টিক। উনি বলছে যে এটা হয়তো বা মানে ভালো হবে, কিন্তু আমার থেকে, আমরা তার ইকোনমিস্ট না, যুক্তরাষ্ট্রের সমস্ত বিখ্যাত ইকোনমিস্টরা বলেছে এর থেকে ড্যামেজ কোনো পলিসি হয় না, যে ট্যারিফের মাধ্যমে যে রেভিনিউ বাড়ানো, এবং এটা বাড়ালে পরে গিয়ে এর কনজিউমারদের উপর যে দামটা বেড়ে যাবে নাম্বার 1, আর যে টাকাটা রোজগার হবে সেটা চলে যাবে উপরের স্তরের লোকজনের কাছে, যেটা মোহাম্মদুল্লাহ ভাই একটু আগে বলেছে। সুতরাং গড়ে গিয়ে যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত আমেরিকা, তারা এই ট্যারিফ যুদ্ধে কোনোভাবেই লাভবান হওয়ার মিনিমাম কোনো সুযোগ আমি দেখি না।
জি, অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। আমাদের আলোচনা চলবে, একটি বিরতির সময় হয়ে গেছে। দুজন অতিথি সঙ্গেই থাকবেন, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আলোচনায় যুক্ত আছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। দুজন অতিথিকেই আবারও স্বাগত জানাচ্ছি। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আজকে হোয়াইট হাউসে একটি বৈঠক হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর একটি বৈঠক হয়েছে। বৈঠকে অনেকগুলো বিষয় উঠে এসেছে, ইরানের বিষয় উঠে এসেছে, গাজার বিষয় উঠে এসেছে। গাজাকে আবারও খালি করার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সঙ্গে কিন্তু নেতানিয়াহু কিন্তু সুর মিলিয়েছেন এবং তিনি বলছেন যে পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে। গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে এবং তারা সেটি নিয়ে একসঙ্গে কাজ করতে চান। গাজা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কি আছে, কি মনে হচ্ছে? এখন তো সেখানে একটা ভয়ঙ্কর নারকীয় অবস্থা বিরাজ করছে। সেখানে প্রায় 2 বছর হত্যা, মানে বিপুল সংখ্যক ওখানে নিহত হয়েছে গাজাবাসী, লক্ষাধিক লোক সম্ভবত আহত হয়েছে। পুরা দেশ, পুরো এলাকাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে সেখানে আবার নতুন করে এই যে যুদ্ধবিরতি একটা প্রথম পর্যায়ে এক্সটেন্ড না করে দ্বিতীয় পর্যায়ে না গিয়ে, দ্বিতীয় পর্যায়ে যে মানে ঠিক করা হয়েছিল সেটাতে না গিয়ে তারা আবার সেখানে তাদের স্থলবাহিনী পাঠিয়ে দিয়েছে, আবার অভিযান করছে। কয়েকটা এলাকা থেকে বিপুল সংখ্যক লোক, কয়েক লক্ষ লোক রাফা এলাকা থেকে, মানে যে মিশরের নিকটবর্তী যে এলাকাটা, সেই এলাকার থেকে সরিয়ে দিতে হয়েছে। অন্যান্য এলাকা থেকে মানে সরানোর প্রক্রিয়া চলছে, প্রচন্ড চাপ চলছে, কতগুলো করিডোর তারা করে ফেলেছে ইত্যাদি। তো ওভারঅল সেখানে যেটা এই যে হোয়াইট হাউসে কি ডিসকাশন হয়েছে পাবলিকলি, তারা তো দুটা বলেছেন। একটা মানে গাজা নিয়ে কথা হয়েছে এবং সেখানে আবার নেতানিয়াহু বলেছেন দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে এবং তিনি আশা প্রকাশ করছেন সেটা সফল হবে, এটা পাবলিকলি বলা হয়েছে। কিন্তু পাশাপাশি আমার কেন যেন মনে হচ্ছে ইরানের কথা বলা হয়েছে। ইরানের সাথে শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের মিটিং হবে যুক্তরাষ্ট্রে, ইরানের পরমাণু শক্তি বিষয়ক। সেটার ব্যাপারে তারা যদি মানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি না হয় তাহলে তাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে, এটা তিনি বলছেন। কিন্তু কেবলমাত্র এই একেবারে ভাষা ভাবে এগুলা হয়েছে। আমার মনে হচ্ছে যেন কোনো প্ল্যান তৈরি হয়েছে। কি হয়েছে আমি জানি না, এটা হাঁচ। সেটা হচ্ছে যে গাজার ব্যাপারেও মোটামুটি একটা পরিকল্পনা সম্ভবত তৈরি হয়েছে। এবং এমনকি গাজা ছাড়াও, গাজার কথাই তো আমরা সবসময় বলে থাকি, পশ্চিম তীর যেটা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO সরকার, যেটা মাহমুদ আব্বাস যেটার প্রেসিডেন্ট, তার নেতৃত্বে যে সরকার, সেই সরকার যে পশ্চিম তীর, সেই পশ্চিম তীরকেও ক্রমাগতভাবে ইসরায়েলি বসতকারীরা দখল করে ফেলছে এবং ইসরায়েলি সেনাবাহিনীর প্রোটেকশনে তারা অনেক সময় দখল করে, উচ্ছেদ করে। সেটাও যে ইসরায়েলের 2 জন মন্ত্রী প্রকাশ্যে বলেছেন সেটা দখল করে ফেলার জন্য নেতানিয়াহু তার প্রতি সমর্থন আছে। ফলে ওভারঅল সম্ভবত সেটার ব্যাপার নিয়েও আজকে আলোচনায় কতটা, সেটা আলোচনার কারণে যেন মনে হচ্ছে পুরো প্যালেস্টাইন দখল ইত্যাদি হয়ে যাবে। এটা গাজার লোকদেরকে সরিয়ে দেওয়ার কি প্ল্যান হয়েছে জানি না। 2টা প্রস্তাব হতে পারে। একটা হচ্ছে, মানে এর আগে আমি দ্রুত শেষ করব, একটা হচ্ছে ইজিপ্টকে এবং জর্ডানকে বলা হয়েছিল তাদেরকে নেওয়া যায় না, তারা সেটাতে সম্মত হয়নি। তারপরে আফ্রিকার 3টি দেশকে অফার করা হয়েছিল, বলা হয়েছিল তোমরা নাও, তারা রাজি হয়নি। কিন্তু এর আগে মানে ইসরায়েলের পক্ষ থেকে আরো কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ইসরায়েলের একটা মরুভূমি এলাকা আছে নেগেভ মরুভূমিতে তাদেরকে সরিয়ে দেওয়া, অথবা মানে যদি মিশর নিত মিশরের সাইনাই মরুভূমিতে সরিয়ে দেওয়া। সাইনাই মরুভূমিতে নিলে সেটা যদি তার রাজি হতো, ধরা যায় আন্তর্জাতিক কিছু তত্ত্বাবধান থাকতো, সাহায্য ইত্যাদি থাকতো তাদেরকে মোটামুটি। কিন্তু নেগেভ মরুভূমিতে যদি শেষ পর্যন্ত এদেরকে নিয়ে যায় সবগুলাকে, সেখানে এদেরকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে কিনা, জল
মানে ওষুধপত্র, চিকিৎসা, পানীয়, খাবার দাবার কিনা এটা তদারকির জন্য কোনো আন্তর্জাতিক সংস্থাকে ইসরায়েল স্থান দেবে তা মনে হয় না। ফলে কি ঘটনা হতে যাচ্ছে এটা চিন্তা করতে আপনার শিউরে উঠতে হয় আমাদের একটা। আর এই অংশে শ্বাস করছি এই কথা বলে যে যখন ইসরায়েলের প্রথম স্থলবাহিনী 7ই অক্টোবর হামাসের ইসরায়েলের ভিতরে আক্রমণের পরবর্তীতে কয়েকদিন পরে যখন ইসরায়েলি স্থলবাহিনী এখানে পাঠানো হলো গাজাতে, তিনি একটা কথা বলেছিলেন, সকলের এটা জানা উচিত। সেটা হচ্ছে সৈন্যদেরকে তিনি বলেছেন, রিমেম্বার আমালেকাইটস। জুইশ তোরাতে, ওল্ড টেস্টামেন্টে একটা কথা আছে, মুসা নবী যখন তার লোকদেরকে নিয়ে এখানে আসছিলেন, স্থানীয় অধিবাসীরা তাদেরকে রেসিস্ট করছিল, তখন বলা হচ্ছে ঈশ্বরের পক্ষ থেকে, গডের পক্ষ থেকে বলা হচ্ছে ওদেরকে শ্বাস করে দাও, ওদের নারী যাদের শিশু আছে, সন্তান আছে, স্তন্য দিচ্ছে, তাদেরকে শ্বাস করো, ওই নারীকে শ্বাস করো, শিশুকে শ্বাস করো, সমস্ত লোকজন শ্বাস করো, ওদের পশু পাখি শ্বাস করো, ওদের শস্য দানা শ্বাস করো। এইটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন তার সৈন্যবাহিনীকে, এটা তোরাতে লেখা আছে। এই একটা। 2 নম্বর হচ্ছে ইসরায়েলের জাতিসংঘের এর আগের রাষ্ট্রদূত এইরকম একটা বই দেখিয়ে হাতে বলেছিলেন, এইটা আমাদের দলিল, পুরা ওই যে জুডিয়ান সামারিয়া, পুরা পশ্চিম এবং গাজা তাদেরকে গড় লিখে দিয়েছেন। যাই হোক, এইটা ওই অংশ। ইরানের ব্যাপারেও যেভাবে বলা হচ্ছে, তার মানে ইরান যদি স্পষ্ট রাজি না হয় তাহলে সম্ভবত ইরানে হামলার অনেক দিন থেকে তো আক্রমণ করার জন্য নিষ্পেষ করছে ইসরায়েল। এখন সেখানে কোনো একটা ব্যাপার আজকের আলোচনায় কতটা কি হয়েছে জানি না। 2022 সালে ইরানের এক মন্ত্রী মিস্টার ইসলামি, তিনি বলেছিলেন যে তারা একটা বোমা তৈরি করতে পারেন ইচ্ছা করলে, ছোটখাটো একটা বোমা। তো এখন আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সির যে চিফ, তিনি বলেছেন তাদের 60% পরিশোধন পরিমাণের, যেটা মানে 60% পরিশোধন ইউরেনিয়াম করলে তার দ্বারা বোমা তৈরি হবে না, আর একটু বাড়াতে হবে। কিন্তু কথা হচ্ছে এইটা 60% পরিশোধন করার পরে কয়েকশো মানে পাউন্ড ওদের কাছে এখন জমা হয়েছে। অত পাউন্ড তাদের লাগে না, কয়েক পাউন্ড দিয়ে একটা ছোটখাটো বোমা বানিয়ে ফেলা যায়। তো ফলে মানে একটা বিপজ্জনক অবস্থা তারা পৌঁছে গেছে। এবং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের আগের আমলে 18 সালে তাদের সাথে মানে সমস্ত যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন, রাশিয়া মিলে যে চুক্তি হয়েছিল সেটা থেকে সরে এসেছিলেন। তারপর তাদের উপরে আবার স্যাংশন আরোপ করেছিলেন। এখন এইবারে যদি না হয়, এবারে তিনি বলছেন যে তিনি সম্ভবত তাদের উপরে আক্রমণ করার কথা বলছেন, তা না হলে ওদের ভয়ঙ্কর বিপদ আছে এই কথা বলছেন। আমার কেন মানে একটা আনইজি ফিলিং হচ্ছে যে ইসরায়েল সম্ভবত ইরান আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে এবং গাজা সম্ভবত অতি দ্রুত খালি করে দেওয়ার একটা পরিকল্পনা চূড়ান্ত হচ্ছে এবং পশ্চিম তীরও শেষ পর্যন্ত সম্ভবত এই কয়েক বছরের মধ্যে তারা দখল করে নেবে। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার মন্তব্য শুনি। জি জি, আসলে অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে মোহাম্মদ আল্লাহ যেটা বললো, আমরা এখনো প্রকাশ্যে জানি না, খুবই কম কথা হয়েছে সব ব্যাপারে। যে ইরানের সাথে ওরা তো আগে কথা বলতে রাজি ছিল না ডোনাল্ড ট্রাম্প, এখন একটা ভালো জিনিস আমি মনে করি যে তারা সরাসরি কথা বলছে শত্রুপক্ষের সাথে। যেমন হামাসের সাথে যেমন মনে করেন যে ইসরায়েল বা ইউএস কখনো কথা বলতো না, তাই না? তারা যেহেতু টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে পরিচিত। একইভাবে ইরানের সাথেও এতদিন কথা বলতে আগ্রহী ছিল না ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি নিজেই আজকে ঘোষণা দিয়েছেন যে কথা শুধু হচ্ছে না, অনেক উপরের স্তরে কথা হচ্ছে, উপরের লেভেলে, এবং সে কথাটা আরো এগিয়ে যাবে হচ্ছে শনিবারে। সুতরাং তাতে একটা আঁচ পাওয়া যায় যেখানে এক ধরনের একটা প্ল্যান তৈরি করা হচ্ছে। আপনারা জানেন যে JCPOA মানে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে একটা প্ল্যান ছিল। এটা ইরানকে ইনভলভ করে মানে ইউরোপিয়ান কিছু দেশ, আমেরিকা, ওরা মিলে আগের আমলে যখন ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিল তারও আগে একটা
একটা যৌথ পরিকল্পনা ছিল ইরানের ব্যাপারে। পরিকল্পনাটা এরকম যে ইরান কোনো ধরনের নিউক্লিয়ার অস্ত্র বানাবে না, তার বিনিময়ে তাদের উপর থেকে স্যাংশন তুলে দেওয়া হবে, এবং যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি যারা IAEA, তারা ইরানের যত নিউক্লিয়ার ফ্যাসিলিটি এগুলি তারা করতে পারবে, পরিদর্শন করতে পারবে। এইটার থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে সেই ব্যবস্থা থেকে JCPOA সেটা থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু উইথড্র করে আমেরিকাকে। তো উইথড্র করার পরে তো ইরান তাদের মতো করে এগিয়ে গেছে তাদের প্ল্যান নিয়ে। তো এখন যেটা ঘটেছে, আমার ধারণা দুইটা জিনিস ঘটেছে। একটা হচ্ছে আমেরিকা আজ করতে পেরেছে, যেহেতু আমেরিকা বর্তমানে এই কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যানে নেই, তাতে করে ইরান ভিতরে ভিতরে এগিয়ে গেছে। তাতে করে তারা ভয় পাচ্ছে যে ইরান হয়তো একটা নিউক্লিয়ার বোমা বানানোর পরিস্থিতিতে চলে গিয়েছে। এটা নাম্বার ওয়ান, একটা দিক। আর একটা দিক হচ্ছে, আপনারা জানেন যে ইরানের যত প্রক্সিজ আছে ওই অঞ্চলে, হিজবুল্লাহ, হামাস, হুতিস, তারপরে হচ্ছে তাদের যত প্রক্সি, তাদের যত সমর্থন গোষ্ঠী ছিল, তাদের সবারই কিন্তু ঘাড় ভেঙে দিয়েছে গত 2 বছরে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে। অর্থাৎ ইরানের প্রক্সিরা খুবই এখন দুর্বল, হিজবুল্লাহ দুর্বল, হামাস দুর্বল, তার হুতিরা দুর্বল, হুতিদের উপর তো ক্রমান্বয়ে বোমিং করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমেরিকা মনে করছে এখনই হচ্ছে সময় ইরানকে একটা বড় ধরনের থ্রেট দেওয়া, যেহেতু ওরা দুর্বল আছে, তাদের যে বাহিনী সেগুলি দুর্বল, যে হয় তোমরা আমাদের কথা মতে চলো, আদারওয়াইজ তোমাদের যতটুকু এগিয়েছো এটাকে আমরা সমূলে ধ্বংস করে দিব। এরকম একটা সরাসরি একটা প্ল্যান নিয়ে কথা হবে। এখন দেখুন, যে কোনো দুনিয়াতে যে নেগোসিয়েশন যখন হয়, নেগোসিয়েশনটা হচ্ছে আপনার শক্তির পজিশন থেকে। যারা বেশি শক্তিশালী তারাই নেগোসিয়েশনের টার্মগুলি ঠিক করে দেয়। যেমন রাশিয়ার ক্ষেত্রে দেখুন, যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল রাশিয়ার যুদ্ধ থামিয়ে দেবে 24 ঘন্টায়, পারে নাই, কারণ রাশিয়া এগিয়ে আছে যুদ্ধটাতে, তারা মানে নাই ডোনাল্ড ট্রাম্পের কথা। এখন আমার দৃষ্টিতে ইরান এই মুহূর্তে অনেক দুর্বল পজিশনে রয়েছে, তাদের যে প্রক্সিস গুলো যেহেতু অনেক দুর্বল হয়ে গেছে, হামাস, হিজবুল্লাহ সহ হুতিরা। এখন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে এই দুর্বল সময়টাতে তাদেরকে একটা আলটিমেটাম দিবে ইরানকে, যে তোমরা হয় এখনই আমাদের এই যে নিউক্লিয়ার যে অস্ত্র বানানোর যে উদ্যোগ সেটা থেকে সরে আসবে, আদারওয়াইজ তোমাদের সমস্ত কিছু আমরা ধ্বংস করে দেব। আমার ধারণা এই আলোচনাটা হবে শনিবারে। জি, অসংখ্য ধন্যবাদ। দুজনের পর্যালোচনা শুনছিলাম, আমার হাতে সময় খুবই কম, আমি তারপরেও একটু বাংলাদেশ প্রসঙ্গ আনতে চাই। আর সবার কাছে, দুজনের কাছে আসলে একটু ছোট্ট করে শুনবো, 1.5 মিনিট করে একটু শোনার চেষ্টা করব। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের 2 কর্মকর্তা বাংলাদেশ সফরে যাচ্ছেন, এই মাসেই যাচ্ছেন। সৈয়দ মোহাম্মদুল্লাহ, বাইডেন প্রশাসনের সাথে বাংলাদেশের বর্তমান যে ক্ষমতাসীন দল, তাদের সম্পর্ক কেমন সেটা আমরা একটু কিছুটা হলেও ধারণা করতে পারি, কিন্তু বর্তমানে ট্রাম্প প্রশাসনের সাথে আসলে ইউনূসের যে বর্তমানে যে বাংলাদেশের ক্ষমতাসীন দল রয়েছে, সরকার প্রধান রয়েছে, তাদের সম্পর্কটা অনেকটা অস্পষ্ট। যদিও এটা প্রতিনিধি দলের বৈঠক, কিন্তু তারপরেও কি আসলে কোনো একটা ধারণা পাওয়া যেতে পারে যে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আসলে সামনের দিনগুলোতে কেমন হবে? এখন তো পর্যন্ত মনে হচ্ছে যে তারা মোটামুটি স্থিতাবস্থা, আগের যে সম্পর্ক সেটাই মোটামুটি বজায় রাখছেন, এবং এইটার কারণে বাংলাদেশের সাথে সম্ভবত কোনো একটা স্ট্র্যাটেজিক অ্যারেঞ্জমেন্ট হয়েছিল ইউনূস সরকারের সাথে ক্ষমতা যাওয়ার আগেই, সম্ভবত এগুলো কথাবার্তা হয়েছে, তাদের সাথে একটা কিছু মানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এবং তার ভিত্তিতে যখন মোদি এখানে আসলেন হোয়াইট হাউসে, ট্রাম্পকে প্রশ্ন করা হলো যে আগে কোনো ডিপ স্টেট ইনভলভমেন্ট, 1 সেকেন্ড দেরি না করতে বলেছিলেন যে না, কোনো কিছু না। তাতে মনে হচ্ছে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এবং এই যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক যে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা যাচ্ছেন, তিনি ওই দক্ষিণ এশীয় বিষয়ক তিনি যাচ্ছেন, সেটা তো একটা কথা, কিন্তু উনিও যাচ্ছেন, ফলে সেটা ওই কোয়াড সংশ্লিষ্ট ব্যাপার। আমার কেন যেন মনে হচ্ছে এটা স্ট্র্যাটেজিক ব্যাপার। আমাদের দেশে গণতন্ত্র সেটা কি হচ্ছে না হচ্ছে এগুলা নিয়ে কথাবার্তা তারা বলবেন, কিন্তু ভিতরে স্ট্র্যাটেজিক ব্যাপার আছে। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো যদি বাংলাদেশ ঠিক মতো মেনে চলে, অনুসরণ করে, তাহলে এই সরকারের সাথে আমার ধারণা মোটামুটি একটা ভালো সম্পর্ক মেনটেন করতে পারবে। কিন্তু এট দি সেম টাইম আমার ভিতরে আরেকটা কথা হতে পারে যে বাংলাদেশে যেন মৌলবাদের এক্সট্রিমিস্টদের উত্থান না ঘটে,
সেই ব্যাপারে তাদের উপরে চাপ দিতে পারে, তাদের উপর বলা হতে পারে এগুলা থেকে তোমরা সরে রাখো। প্রকাশ্যে তারা বলছে না, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা অনেক হচ্ছে। এই দেশি মিডিয়াতেও কিছু কথা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসে ইনডাইরেক্টলি একটা রিপোর্ট ছিল, কিছুটা বলা হয়েছে। ফলে ওভারঅল আমার যেন মনে হচ্ছে সেইটার ব্যাপারে একটা চাপ হবে, এবং স্ট্র্যাটেজিক যে বিষয় নিয়ে এক বা একাধিক বিষয় নিয়ে বাইডেন প্রশাসনের সাথে ইউনুস সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, হয়েছে, সেইটা যেন অব্যাহত থাকে, সেটা যেন ফার্ম আপ হয় এটা। আর ওই যে রোহিঙ্গা ইত্যাদির কথা বলা হচ্ছে, নিশ্চয়ই আলোচনা হবে, অন্যান্য সব বিষয়ে আলোচনা হবে, কিন্তু মূল বিষয় আমার ধারণা এগুলো। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনি একটু যোগ করুন। জি জি, আমার মনে হয় যে ইউএস প্রতিনিধি দল যাচ্ছে, এটা বাংলাদেশ সরকারের জন্য একটা গেইন, বাংলাদেশ সরকারের জন্য একটা বিজয়, আমি সেভাবে দেখি। কারণ একটা জিনিস খেয়াল করুন, খুব সংক্ষিপ্ত ভাবেই বলবো, সময় যেহেতু নাই। প্রফেসর ইউনূসের কিন্তু যথেষ্ট কূটনীতিক ভাবে মানে ম্যাচুরিটি দেখাচ্ছে। তিনি চীনে গিয়ে যেরকম একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং করে আসছে, সারা পৃথিবীতে প্রচার হয়েছে, চীন আমাদের অনেক কাছে চলে আসছে এই সরকারের। তার ফলশ্রুতিতে মোদী কিন্তু প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে অনেকটা বাধ্য হয়েছে, আগে কিন্তু ইগনোর করে যাচ্ছিল ওনাকে। তো সব মিলিয়ে যুক্তরাষ্ট্র যেহেতু ভারতের সাথে একটা ভালো সখ্যতা রয়েছে এবং চীনকে তারা যত মোকাবেলা করতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র দেখছে যে বাংলাদেশ যদি চীনের বেশি কাছে চলে আসে তাহলে আমাদের হাতছাড়া হয়ে যাবে। এইটাকে দমন করার জন্য ইউএস এবং ভারত যৌথভাবে এই যে প্রফেসর ইউনূসের সাথে এক ধরনের নেগোসিয়েশন আসবে। আর বাইরে যেসব কথা হচ্ছে যে রোহিঙ্গা ব্যাপার, সংস্কারের প্রশ্ন, এগুলি খুবই হালকা আলোচনা হবে, কারণ রোহিঙ্গার ব্যাপারে এমন কিছু ওরা করতে পারে না, এখন তো করবেও না। আর সংস্কারের প্রশ্ন মানে কি, ইউএস তো বড় জোর বলবে আমরা একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট দেখতে চাই। তো প্রফেসর ইউনূস তার বিরুদ্ধে না, উনি বলেছেন যে ডিসেম্বর কিংবা জুনের মধ্যে এটা হবে। সুতরাং আমার ধারণা স্ট্র্যাটেজিকলি মানে ইন্ডিয়া অনেক বেশি অস্থির হয়ে পড়েছে যে চীনের অনেক কাছাকাছি চলে আসছে বাংলাদেশ, তিস্তা প্রজেক্ট অনেক কিছু নিয়ে নিচ্ছে, এই জন্য ইউএস এর হেল্প নিয়ে তারা চাচ্ছে এটা কন্টেইন করার জন্য। জি, আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ দুজনকেই আমাদেরকে সময় দেবার জন্য। ধন্যবাদ জানাবো দর্শকদেরকে। আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল এখনকার মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সব সময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।